দেখো এই যে বলছিলাম এগুলো ধারে ধারে এসে কঠিন পদার্থে জমা হয়ে যাবে, কঠিন রূপে সঞ্চিত হবে। এবার কি করব, আমরা ফানেলটাকে বের করে নিয়ে এসে ফানেলের গায়ে যে কর্পূর দানাগুলো লেগে আছে সেগুলোকে একটা চাকু এর সাহায্যে ছাড়িয়ে নেব। তাহলে দেখবো এখানে কর্পূর জমা হয়ে গেল, আর এই পাত্রের ভেতর কী থাকবে, বালিগুলো পড়ে থাকবে। তাহলে এইভাবে আমরা বালি আর কর্পূরকে পৃথক করতে পারি। এরকম দেখবে বিভিন্ন কাজে কিন্তু আমরা পৃথকীকরণ করি। ধরো বাড়িতে ধান হয়েছে, তা ধান যাদের গ্রামে থাকো দেখবে যে ধানকে হাওয়াতে ওড়ানো হয়। তাহলে ওড়ানো হয় কেন? কারণ এই ধানের মধ্যে প্রচুর ভুসি মিশে থাকে, অর্থাৎ যেগুলোতে চাল হয়নি বা গাছের কাণ্ডর যে অংশগুলো সেগুলো হয়তো মিশে আছে। তো তখন সেগুলো কি করা হয়, দেখবে যখন জোরে হাওয়া বয় তখন চাষিরা ধানগুলোকে একটা কুলোতে করে হোক বা ঝুড়িতে করে হোক ওপর থেকে উড়ায়, ছাড়ে। তারপরে কি হয়, যেগুলো তোমার ভুসি, যেগুলোতে ধানের মধ্যে চালের দানা হয়নি সেগুলো উড়ে উড়ে দূরে পড়ে যায়, আর যেগুলো চাল হয়েছে অর্থাৎ সেগুলো ভারী, আর ভারীগুলো সেগুলো কাছে এসে পড়ে। বা অনেক সময় বড় ফ্যান চালিয়ে দেয়, ফ্যান চালিয়ে দিয়েও এই ঘটনাটা কাজটা করা যায়। তাহলে এই যে পদ্ধতিগুলো এগুলো কিন্তু সবই মিশ্রণের উপাদানকে পৃথক করার এক একটা পদ্ধতি। তা আমাদের এখানে মিশ্রণের উপাদান পৃথক করার জন্য কতগুলো পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। যে পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে পাতন প্রক্রিয়া। পাতন প্রক্রিয়া এই পাতন প্রক্রিয়া কি করা হয় না, তো তোমার একটা উপাদান কঠিন এবং একটা উপাদান যদি তরল থাকে, সেই মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করতে পারে। তাহলে কি বলছি, কঠিন প্লাস তরল। কঠিনটা হচ্ছে দ্রবীভূত অবস্থায় থাকবে, দ্রবীভূত অবস্থায় থাকছে এরকম কঠিন আর তরল। এদেরকে যদি আমরা মিশিয়ে দিই তাহলে সেই উপাদানগুলোকে পৃথক করার জন্য আমরা পাতন প্রক্রিয়ার সাহায্য। কীরকম হতে পারে, ধরো তুমি এক গ্লাস জল নিলে, তাহলে জলের ফিজিক্যাল স্টেট কি, ভৌত দশা তরল, আর তার মধ্যে বাইরে থেকে তুমি 1 চামচ লবণ মিশিয়ে দিলে, তাহলে এর ভৌত দশা হচ্ছে কঠিন। এবার যখন আমি লবণ মিক্স করে দিলাম এর মধ্যে, লবণটা কি হয়ে গেল, জলে গেলে কিন্তু দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ এর যে কঠিন অবস্থা সেটা কিন্তু তুমি দেখতে পাবে না, দেখবে আলটিমেটলি তরল অবস্থা। তাহলে ছিল কঠিন, হয়ে গেল দ্রবীভূত অবস্থায় তরলের মতন। তাহলে এখন জল আর লবণকে পৃথক করবো কী করে? এই পৃথক করার জন্য আমরা পাতন প্রক্রিয়ার সাহায্য। তা প্রক্রিয়াটা কি দেখো, এই প্রক্রিয়াটা করার জন্য আমাদের একটা এরকম কনিক্যাল ফ্লাক্স নিতে হবে। এরকম ফ্লাক্সকে বলছি আমরা কনিক্যাল ফ্লাক্স। এর মুখে একটা কর্ক আটকে দিতে হবে, আর এর মুখে একটা নির্গম নল যুক্ত করতে হবে। আর নির্গম নলটার গায়ে এরকম একটা শীতক, ইংরেজিতে বলে কন্ডেন্সার, যুক্ত করা হয়। শীতক এর এই কাঁচ নলের বাইরে আবরণ হিসাবে আছে। ধরো এটা কাঁচ নল,
এর বাইরে এরকমভাবে আবরণ হয়ে আছে, অর্থাৎ কাঁচনলটা ভেতর দিয়ে আছে, শীতকের যে কাঁচের নল একটা, সেটা কিন্তু ওই কাঁচনলের বাইরের অংশে আছে। এবার কি করা হয়, এইখান দিয়ে তোমার ঠান্ডা জল প্রবেশ করা হয়। তাহলে এইটাকে ট্যাপের সঙ্গে নল দিয়ে জুড়ে দেবো, তাহলে এখান দিয়ে ঠান্ডা জল ঢুকবে। আর তোমার এই মুখার একটা নল, নির্গম নল বের করে দেবো, দিয়ে বেসিনে দিয়ে দেবো। তাহলে এটা যুক্ত করবো ট্যাপের সঙ্গে, এটাকে যুক্ত করবো বেসিনের মধ্যে। দিয়ে কি করবো, এখান দিয়ে ঠান্ডা জল প্রবেশ করবে, ঠান্ডা জল এটা দিয়ে ভরবে, এটা পূর্ণ হয়ে গেল, দিয়ে জলটা এখান দিয়ে বেরিয়ে আসবে। এবার তুমি এখানে কি করবে, লবণ এবং জলের মিশ্রণ দিয়ে দিলে। তাহলে এখানে আছে লবণ প্লাস জল। এবার এটাকে তুমি উত্তপ্ত করতে শুরু করবে। তাহলে বার্নারকে উত্তপ্ত করছে। উত্তপ্ত করলে দেখা যাবে যে জল, যার স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু লবণ এর স্ফুটনাঙ্ক 800 ডিগ্রি সেলসিয়াস, মানে গলনাঙ্ক 800 ডিগ্রি। তাহলে যেহেতু অনেক উষ্ণতার পার্থক্য আছে, তার জন্য দেখব কি জলটা বাষ্প হতে শুরু করবে। যেমন তাপ দেবো, জল ফুটতে লাগবে, জল ফুটে বাষ্প হবে, অর্থাৎ এখান থেকে বাষ্প নির্গত হবে, আর জলের পরিমাণ, তরলের পরিমাণ কমতে শুরু করছে। তাহলে এগুলো বাষ্প হচ্ছে, সেই বাষ্পগুলো নির্গম নল দিয়ে প্রবেশ করছে। নির্গম নল দিয়ে প্রবেশ করে যখন এর ভেতর দিয়ে আসছে, তখন আমরা দেখব এই শীতকের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে গিয়ে এই বাষ্প পুনরায় ঘনীভূত হয়ে গেল, অর্থাৎ ছিল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত। তো দেখো, যেটা বলছিলাম যে তাহলে এখান থেকে তরল বাষ্পীভূত হয়ে এখানে আসবে, কনডেন্সারের গায়ে শীতল জলের সংস্পর্শে আসছে, ঠান্ডার সংস্পর্শে, জলের সংস্পর্শে বলবো না, যে সেটা ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে, এবং তরলটা এখানে ফোঁটা ফোঁটা করে জমা হচ্ছে। তাহলে এখানে কি চলে আসলো, জলটা চলে আসলো। আর এইখানে দেখবে শেষ পর্যন্ত পড়ে থাকবে লবণের দানা। এটা আমরা বাড়িতেও করতে পারি। বাড়িতে কি করতে পারি, জলের সঙ্গে একটু লবণ মিশিয়ে যদি ফোটাও, দেখবে জল বাষ্পীভূত হয়ে যাবে, লবণ পড়ে থাকবে। কিন্তু তুমি তো এর এই যন্ত্রপাতি ব্যবহার করছো না, যেহেতু যন্ত্রপাতি ব্যবহার করছো না, তার জন্য তুমি জলটাকে কালেক্ট করতে পারবে, জলটা বাষ্প হয়ে বাতাসে মিশে যাবে, আর শুধু লবণটা পাত্রের মধ্যে পড়ে থাকবে। কিন্তু যদি আমরা এই যন্ত্রগুলো ব্যবহার করি, অ্যাপারেটাসগুলো ইউজ করি, তাহলে আমরা দেখব কি যে তোমার লবণ এবং জল দুটো আলাদা আলাদা জায়গায় সংগৃহীত হচ্ছে, এবং এর সাহায্যে আমরা জল এবং লবণকে পৃথক করছি। তাহলে একটা উপাদান যদি কঠিন হয়, সেটা যদি দ্রবীভূত অবস্থায় থাকে, এবং আরেকটা উপাদান যদি তরল হয়, তখন তাদেরকে আমরা এই পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করতে পারি। আবার দেখো, এই পাতন প্রক্রিয়ার সাহায্যে আমরা তরলের মিশ্রণকেও পৃথক করতে পারি। পাতন প্রক্রিয়ায় তরল এর মিশ্রণকে পৃথক করা যায়। তবে মাথায় রাখবে, শর্ত হচ্ছে দুটি তরলের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য কমপক্ষে 25 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। কমপক্ষে যদি 25 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য থাকে, তবেই আমরা মিশ্রণের উপাদানকে এখানে পৃথক করতে পারব। যদি তার থেকে কম হয়ে যায় স্ফুটনাঙ্কের পার্থক্য, তাহলে কিন্তু এই পদ্ধতি
কার্যকর নয়। কেন বলছি দেখো কথাটা, আমরা উদাহরণ হিসেবে নিলাম জল যার স্ফুটনাঙ্ক 100°C, আর নিচ্ছি মিথানল যার স্ফুটনাঙ্ক 65°C। তাহলে একটা পাত্রে জল নিব আর একটা পাত্রে এই একসঙ্গে জল এবং মিথানল মিশিয়ে নেব, কারণ জল আর মিথানল হচ্ছে পরস্পর মিশ্রণীয় তরল। এবং দেখো স্ফুটনাঙ্কের পার্থক্য এখানে কিন্তু 35° আছে, অর্থাৎ 25°C থেকে বেশি আছে। তাহলে এটার ক্ষেত্রে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারব। কিন্তু যদি এরকম নাও যে অ্যাসিটোন আর মিথানল, অ্যাসিটোন যার স্ফুটনাঙ্ক হচ্ছে 56°C ও মিথানল যার স্ফুটনাঙ্ক হচ্ছে 65°C, তার ক্ষেত্রে বলছি পাতন প্রক্রিয়া কার্যকর হবে না, কারণ এখানে স্ফুটনাঙ্কের পার্থক্য 25°C কম আছে। তাহলে 25°C থেকে বেশি হতে হবে, তবেই আমরা এই প্রক্রিয়া কার্যকর করতে হবে। তাহলে কি এদেরকে পৃথক করা যাবে না? এদেরকেও পৃথক করা যাবে। তার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমরা পরে আলোচনা করছি। তাহলে দেখো কি করব, ওই একই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে জল আর মিথানল নিয়ে নেব। মুখে একটা কর কেটে দিয়ে জল আর মিথানলের মিশ্রণকে উত্তপ্ত করবো। একই রকম শীতক যুক্ত করা আছে, ঠান্ডা জল প্রবেশ করছে আর এখান দিয়ে গরম জল নির্গত হচ্ছে। এবার জল আর এই মিথানল এর মিশ্রণকে যখন হিট করব, তাহলে দেখো যেহেতু মিথানলের স্ফুটনাঙ্ক কম, তার জন্য দেখা যাবে মিথানল কিন্তু আগেই বাষ্পীভূত হবে, অর্থাৎ জল আর মিথানলের মিশ্রণের মধ্যে মিথানলটা আগে ফুটতে লাগবে 65°C, যেই মিশ্রণের উষ্ণতা পৌঁছবে। কিন্তু জলের স্ফুটনাঙ্ক যেহেতু বেশি 100°C, তার জন্য জলের উপাদান বাষ্পীভূত হবে না, স্ফুটনাঙ্কে পৌঁছবে না। তাহলে বাষ্পায়নও কী হবে? খুবই কম হবে। এবার যখনই ওপরের দিকে উঠতে শুরু করবে, মিথানল বাষ্পটার যেহেতু স্ফুটনাঙ্ক কম, তার জন্য মিথানলের উপাদানটা এই নলের ভেতর দিয়ে এখানে প্রবেশ করে যাবে। কিন্তু জল যার স্ফুটনাঙ্ক বেশি, সে কিছু দূর উঠেই আবার ঠান্ডা হয়ে গিয়ে কী হবে? পুনরায় এখানে ফিরে আসবে। তাহলে জলটা উপরে উঠতে গিয়ে ফিরে আসছে জলের বাষ্প। আর মিথানলের বাষ্প তার যেহেতু স্ফুটনাঙ্ক কম, তার জন্য সেটা কী হচ্ছে? খুব সহজেই নির্গম নলে প্রবেশ করছে। এবং একই রকম নির্গম নলের ভিতর দিয়ে আসার সময় শীতকের সংস্পর্শে এসে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে সেই তরলগুলো এই পাত্রের মধ্যে সঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে দেখব কি এই পাত্রের মধ্যে পড়ে থাকবে শুধু জল, আর এইখানে গিয়ে পড়ে থাকলো মিথানল। তাহলে জল এবং মিথানলের উপাদানগুলোকে আমরা পৃথক করতে পারছি এই পদ্ধতির সাহায্যে। কিন্তু এই পদ্ধতি খুব নিয়ন্ত্রিতভাবে করতে হয়। তার কারণ এইখানে জলীয় বাষ্প এই নলে যদি ঢুকে যায়, তাহলে কিন্তু এখানেও জল আর মিথানলের তরল হিসাবেই থেকে যাবে। তার জন্য এই পদ্ধতি আংশিক পাতন পদ্ধতি দুটো তরলের মিশ্রণের ক্ষেত্রে খুব একটা কার্যকর হয় না, মাথায় রাখবে। তাহলে পাতন প্রক্রিয়াটা সাধারণত আমরা করব একটা উপাদান তরল আর একটা উপাদান হচ্ছে মিশ্রণীয় কঠিন, তরলে দ্রবীভূত হয় এরকম কঠিন। তার ক্ষেত্রে আমরা পাতন প্রক্রিয়াটা সহজে করতে পারি, পাতন প্রক্রিয়া করা যায়।
কিন্তু যদি দুটোই তরল হয় তাহলে সেক্ষেত্রে পাতন প্রক্রিয়া পৃথক করা খুব কষ্টকর, নিয়ন্ত্রিত পাতন করতে হয়, নাহলে কী হবে, জলের বাষ্প মিথানলের বাষ্প উভয়ই এইখানে এসে জমা হয়ে যাবে, তাহলে কোনো কার্যকর আমাদের হচ্ছে না। তাহলে এখন আমাদের এই রকম মিশ্রণকে পৃথক করতে গেলে আংশিক পাতনের সাহায্য নিতে হবে। তা যাই হোক, পাতন প্রক্রিয়া কাকে বলে সেটা আমরা একটু জেনে রাখি। পাতন প্রক্রিয়া মানে মাথায় রাখবে যে একটা উপাদানকে ফুটিয়ে বাষ্পীভূত করে তাকে পুনরায় শীতল করে অপর একটি উপাদান থেকে পৃথক করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে পাতন। তাহলে কি বলছি, মিশ্রণের একটি উপাদানকে ফুটিয়ে বাষ্পে পরিণত করে পুনরায় ঘনীভবনের দ্বারা তরলে পরিণত করে উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতিকে পাতন বলা হয়। তাহলে এবার দেখো আংশিক পাতন কি সেটা আমরা আলোচনা করব। পাতন আর আংশিক পাতনের মধ্যে পার্থক্য খুব সামান্য। এখানে একই রকম কনিক্যাল ফ্লাক্স আমি নেব, যার মধ্যে মিশ্রণীয় তরল থাকবে। এবার আংশিক পাতন মাথায় রাখবে আমরা কোন ক্ষেত্রে করব, যদি মিশ্রণীয় তরল, দুটো তরল মিশে আছে, সেটা জল মিথানলের ক্ষেত্রেও করতে পারো, অ্যাসিডন মিথানলের ক্ষেত্রেও করতে পারো, মিশ্রণীয় তরল। এবার এখানে একটা পাতন স্তম্ভ যুক্ত করতে হবে। পাতন স্তম্ভ যুক্ত করতে হবে। এই পাতন স্তম্ভের ভিতরে কিছু মার্বেলের বা কাঁচের গুলি এরকমভাবে ভরে দেওয়া হয়, আর এর ওপরে একটা থার্মোমিটার বসানো। ওপরে একটা থার্মোমিটার বসানো হচ্ছে। এর গায়ে শীতক যেরকম ছিল একই রকমের শীতক যুক্ত করে দেব, আর এখানে একটা গ্রাহক পাত্র বসে। তাহলে এইটাকে আমরা বলছি, নতুন একটা যোগ করলাম, পাতন স্তম্ভ। আর এটা যেমন আগে ছিল শীতক, যেখান দিয়ে ঠান্ডা জল ঢুকছে, গরম জল বেরিয়ে যাচ্ছে। আর এগুলোকে সব স্ট্যান্ড ক্ল্যাম্পের সাহায্যে আটকে দেবো, যাতে পড়ে টরে না যায়। সব স্ট্যান্ড ক্ল্যাম্পের সাহায্যে আটকে দিতে হবে, স্ট্যান্ড ক্ল্যাম্পের সঙ্গে আটকে দিয়ে আমি এই
মিশ্রণটাকে উত্তপ্ত। তাহলে যখনই উত্তপ্ত করা হবে তাহলে দেখো আমি এখানে কি নিয়েছি, অ্যাসিটোন প্লাস মিথানল নিলাম, জল মিথানলও নিতে পারো, আমি একটা উপাদান নিয়েছি অ্যাসিটোন মিথানল। যে হিট করব, যেহেতু অ্যাসিটোন এবং মিথানল উভয়ই তরল, উভয়ই কিন্তু বাষ্পীভূত হতে শুরু করবে, উভয়ই বাষ্পীভূত হবে। তাহলে ধরে নাও একটা অ্যাসিটোনের বাষ্প, একটা ধরে নাও মিথানলের বাষ্প, তাহলে দুটো বাষ্পই এর ভিতরে প্রবেশ করছে। কিন্তু এই বাষ্প দুটোর মধ্যে মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক কম, তাহলে অ্যাসিটোন বাষ্পটা দেখা যায় এই তোমার এই কাঁচের গুলি হতে পারে, মার্বেলের গুলি হতে পারে, খাঁজ দিয়ে দিয়ে ওপরে উঠে আসে। আর মিথানলের বাষ্প যেহেতু এর স্ফুটনাঙ্কটা তুলনামূলকভাবে বেশি, তার জন্য এই ভেতর দিয়ে ঢোকে, কিছুটা উপরে ওঠে, উঠতে বেশি উপর থেকে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গিয়ে তখন আর উপরে না যেতে পেরে পুনরায় সেটা গ্রাহক পাত্রে ঘনীভূত হয়ে ফিরে আসে। তাহলে এই ফাঁকা স্থানটায়, অর্থাৎ নির্গম নলের মুখে ঢোকার মুহূর্তে শুধুমাত্র অ্যাসিটোন বাষ্প থাকবে, মিথানল বাষ্প থাকবে না। তাহলে এই অ্যাসিটোন বাষ্পটা এইখানে এসে পৌঁছবে, সেই অ্যাসিটোন বাষ্প ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে এইখানে জমা হয়ে যাবে। আর মিথানলটা যেহেতু স্ফুটনাঙ্ক বেশি, তাহলে এইখানে কখনোই উপরে উঠে আসতে পারছে না, উপরে উঠতে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গিয়ে পুনরায় নিচে নেমে আসছে। আর এখানে থার্মোমিটারের কাজ কি, যতক্ষণ এইখানে অ্যাসিটোন বাষ্প পাস করবে, যতক্ষণ অ্যাসিটোন বাষ্প উঠবে, ততক্ষণ কিন্তু এখানে টেম্পারেচার 56 ডিগ্রি সেলসিয়াসই দেখাবে। এইখানে উষ্ণতা 56 ডিগ্রি সেলসিয়াসই দেখাবে, 56 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। এবার যখন অ্যাসিটোনটা এখান থেকে শেষ হয়ে যাবে, তখন দেখা যায় যে মিথানল বাষ্প তাহলে এবার উঠতে শুরু করে, আগুনের টেম্পারেচার তো অনেক বেশি, এ তো 500-700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি করছে, তাহলে অ্যাসিটোনও ফুটবে, মিথানলও ফুটবে। কিন্তু যতক্ষণ অ্যাসিটোন থাকছে, যেহেতু অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক কম, তার জন্য অ্যাসিটোনটাই বাষ্পীভূত হচ্ছে, অর্থাৎ মিশ্রণের উপাদান 56 ডিগ্রি সেলসিয়াস থাকছে, যতক্ষণ অ্যাসিটোন থাকছে ততক্ষণ। যখনই অ্যাসিটোন শেষ হয়ে যাবে, তখন কিন্তু মিশ্রণের উষ্ণতা 56 থেকে বেড়ে 65-তে চলে যাবে। তখন আমরা দেখব কি, যে অ্যাসিটোন বাষ্প শেষ হয়ে গেলেই যখন মিথানল বাষ্প এখানে এসে পৌঁছবে, তখন কিন্তু টেম্পারেচার কিছুটা বেড়ে 65 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। তবে যখনই 65 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, তখন আমরা কী করব, এই নলটাকে এখান থেকে ডিসকানেক্ট করে দেবো, খোলা যায়। তাহলে ডিসকানেক্ট করে দিলেই তোমার কী হবে, এইখানে আর অ্যাসিটোনের মধ্যে মিথানলের বাষ্প বা তরল মিথানল মিশার কোনো সম্ভাবনা থাকছে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতি আমরা প্রয়োগ করছি যদি দুটো উপাদান মিশ্রণীয় তরল হয়, তখন এই পদ্ধতির সাহায্যে পৃথক করব। তাহলে জল এবং মিথানলও যদি থাকে, তাহলে এই প্রক্রিয়া করা যাবে। তাহলে মিথানল যতক্ষণ থাকবে ততক্ষণ 65 দেখাবে, মিথানল শেষ হয়ে গেলে তখন 100 দেখাবে। বোঝা গেল? তাহলে এই দুটো টপিক ভালো করে পড়বে।